শেখ মুজিবুর রহমান সেনাবাহিনী সম্পর্কে একটা ট্রমায় ভুগতেন। শেখ মুজিবুর রহমানের মনে সেনাবাহিনী সম্পর্কে একটু হিংসা ছিল, জেলাসি ছিল। এই কারণে তিনি সেনাবাহিনী পছন্দ করতেন না। সেনাবাহিনী পলিটিসাইজেশনের কথা যে আমরা বলছি, এটা শুরু করেছিল সেনাবাহিনী না, এটা শুরু করেছিলেন একজন রাজনীতিবিদ। এই গুম খুনের নির্দেশ আসছে কার কাছ থেকে? শেখ হাসিনার কাছ থেকে। আর যেন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের তৈরি না হয়, আর যেন শেখ হাসিনার মতো নতুন কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের ক্ষমতায় না আসে। শেখ মুজিবুর রহমান সেনাবাহিনী সম্পর্কে একটা ট্রমায় ভুগতেন। ট্রমার কারণটা হলো, তিনি যখন পাকিস্তানি আমলে রাজনীতি করেছেন, সেই রাজনীতির লাস্ট 14 ইয়ার্স ফ্রম 1957 টু 1971 পাকিস্তান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেনা শাসনের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। এই জন্যে সেনাবাহিনীর প্রতি শেখ মুজিবুর রহমানের একটা বিতৃষ্ণা ছিল এবং তিনি সেটা প্রকাশ্যে বলেছেন। এটা কোনো অপ্রকাশ্য ঘটনা ছিল না। অ্যান্থনি মাসকারেনাস কে ছিলেন? শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বন্ধু ছিলেন, সাংবাদিক। তিনি লিখছেন, শেখ মুজিব told me in February that he was against a powerful military force. I don't want to create another monster like the one we had in Pakistan. তার মানে তিনি বলছেন, আমি শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে। এই কথাটা গত 15 বছরে আপনারা ভুলে গেছেন, জনগণ তো ভুলেই গেছে, দুর্ভাগ্যজনকভাবে সেনাবাহিনীর কর্মকর্তারাও ভুলে গেছে যে শেখ মুজিবুর রহমান শক্তিশালী সেনাবাহিনী কোনোদিন চান নাই। এবং আর একটা মনস্তাত্ত্বিক কারণ ছিল শেখ মুজিবুর রহমানের, সেটা হলো যে স্বাধীনতা ঘোষণা দেওয়ার দায়িত্ব তার ছিল রাজনৈতিক নেতা হিসেবে 1971-এ, সেটা তিনি দিতে ব্যর্থ হয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মহান দেশপ্রেমিক মেজর জিয়া, এবং মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা দেওয়ার কারণে শেখ মুজিবুর রহমানের মনে সেনাবাহিনী সম্পর্কে একটু হিংসা ছিল, জেলাসি ছিল। এই কারণে তিনি সেনাবাহিনী পছন্দ করতেন না। এবং তিনি যে রাজনীতিতে এনেছেন, শুধু এটা বলে ক্ষান্ত থাকেন নাই, তিনি কি করলেন? তিনি রক্ষী বাহিনীর সৃষ্টি করলেন। এবং রক্ষী বাহিনী সৃষ্টি করবার জন্য তিনি কাকে ডেকে আনলেন? জেনারেল ওয়ান ফ্রম ইন্ডিয়া। তিনি পার্সোনাল চিঠি লিখেছিলেন ইন্দিরা গান্ধীকে জেনারেল ওয়ানকে পাঠানোর জন্য, যাতে রক্ষী বাহিনী তৈরি হয়। এবং রক্ষী বাহিনী ওয়াজ এ পলিটিক্যাল ডিফেন্স ফোর্স। কাজে শেখ মুজিব ডাইরেক্টলি সেনাবাহিনীতে পলিটিক্স আনলেন বাই এই রক্ষী বাহিনী প্রস্তুত করার মধ্যে দিয়ে, বিকজ রক্ষী বাহিনী ওয়াজ এ পলিটিক্যালি ইনডক্ট্রিনেটেড বাহিনী। কাজে এটাই প্রথম রাজনীতির মাধ্যমে তৈরি সেনা ডিফেন্স ফোর্স ছিল রক্ষী বাহিনী। এবং রক্ষী বাহিনী তিনি কখন করলেন? মার্চ মাসে করলেন, উইদিন এ মান্থ। এই কথা বলার 1 মাসের মধ্যে অ্যান্থনি মাসকারেনাস। এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়েছিলেন, আপনারা বইপত্র ঘেটে দেখবেন, 1 ফেব্রুয়ারি থেকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়েছিলেন তিনি রক্ষী বাহিনী। কাজেই তিনি দ্বিতীয়বার পলিটিক্স আনলেন সেনাবাহিনীর মধ্যে বাই ইনস্টলিং দিস রক্ষী বাহিনী। 3 নম্বর, তিনি বাকশাল গঠন করলেন 1975 সালে। বাকশাল গঠন করে তিনি বাধ্যতামূলক করলেন যে সবগুলো সশস্ত্র বাহিনীর অধিনায়ককে বাকশালের মেম্বার হতে হবে। এর মাধ্যমে তিনি আরো পলিটিসাইজ করলেন সেনাবাহিনীকে। তার মানে সেনাবাহিনী পলিটিসাইজেশনের কথা যে আমরা বলছি, এটা শুরু করেছিল সেনাবাহিনী না, এটা শুরু করেছিলেন একজন রাজনীতিবিদ। এটা যেন আমরা ভুলে না যাই। তিনি পার্সোনাল চিঠি লিখেছিলেন ইন্দিরা গান্ধীকে জেনারেল ওয়ানকে পাঠানোর জন্য, যাতে রক্ষী বাহিনী তৈরি হয়। এবং রক্ষী বাহিনী ওয়াজ এ পলিটিক্যাল ডিফেন্স ফোর্স। কাজে শেখ মুজিব ডাইরেক্টলি সেনাবাহিনীতে পলিটিক্স আনলেন বাই এই রক্ষী বাহিনী প্রস্তুত করার মধ্যে দিয়ে, বিকজ রক্ষী বাহিনী ওয়াজ এ পলিটিক্যালি ইনডক্ট্রিনেটেড বাহিনী। কাজে এটাই প্রথম রাজনীতির মাধ্যমে তৈরি সেনা ডিফেন্স ফোর্স ছিল রক্ষী বাহিনী। এই হলো 1972 থেকে 1980 সালের মধ্যে পলিটিশিয়ান এবং আর্মির মধ্যে রিলেশন। 5ই আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সেই দূরত্বকে ব্যবহার করে হেজিমনিক ভারত এবং পতিত ফ্যাসিবাদ শেখ হাসিনার দোসররা বাংলাদেশে বিশৃঙ্খলতা
এবং সেনাবাহিনী সম্পর্কে জনমনে সন্দেহ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে আমি আপনাদের এখন একটি ভারতীয় পত্রিকার একটি সাম্প্রতিক নিউজ আপনাদেরকে দেখাচ্ছি। ইন্ডিয়া টুডে 27 মার্চ 2025 বাংলাদেশ সম্পর্কে একটা আর্টিকেলের শিরোনামটা দেখুন, কত উস্কানিমূলক শিরোনাম হচ্ছে হোয়াটস অন বাংলাদেশ আর্মি চিফস মাইন্ড। একটি ভারতীয় পত্রিকা ইন্ডিয়া টুডে কিন্তু যেসব পত্রিকা না, ইন্ডিয়া টুডে ভারতীয় যে বর্তমান হিন্দুত্ববাদী সরকার মোদী সরকারের ইংরেজি মাউথপিস হচ্ছে ইন্ডিয়া টুডে। সেই ইন্ডিয়া টুডেতে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান সম্পর্কে বলা হচ্ছে হোয়াটস অন বাংলাদেশ আর্মি চিফস মাইন্ড। তার মানে ভারত পরীক্ষা করছে যে বাংলাদেশের আর্মি চিফের মাইন্ডে কি আছে। এবং সেই আর্টিকেলে আওয়ামীপন্থী বাংলাদেশি একজন ব্যারিস্টার, আমি মনে করি সে একজন ভারতীয় এজেন্ট, ব্যারিস্টার তানিয়া আমির কি কমেন্ট করেছে দেখেন। The general can firmly back President Shahabuddin Chuppu to declare an emergency. আমি আশা করেছিলাম এই গত এক মাসের মধ্যে ব্যারিস্টার তানিয়া আমিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হবে। দুর্ভাগ্যবশত এখনো আমরা সেরকম মামলা হতে দেখি নাই। প্রেসিডেন্ট সত্তার ইলেক্টেড হওয়ার পরে জেনারেল এরশাদ মার্শাল ল দিয়ে দেন, এবং দেন কিভাবে? তৎকালীন বিএনপির মধ্যে কিছু সুযোগ সন্ধানী উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিবিদ তাকে তখন সহায়তা করেছিল এটা করবার জন্য, তাকে ইনস্টিগেট করেছিল মার্শাল ল দেওয়ার জন্য। আজকে যেমন তানিয়া আমির ইনস্টিগেট করছে জেনারেল ওয়াকারকে মার্শাল ল দেওয়ার জন্য, সেইভাবে বিএনপিরই কিছু মন্ত্রী তখন ইনস্টিগেট করেছিল এরশাদকে মার্শাল ল দেওয়ার জন্য। তারপরে তিনি জাতীয় পার্টি গঠন করেন, সরকারের থেকেই জাতীয় পার্টি গঠন করেন, এবং পরবর্তীতে 90-এর গণ অভ্যুত্থানে তার পতন ঘটে। এবং 90-এর গণ অভ্যুত্থানে পতন ঘটার সময় সেনাবাহিনী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, আমরা যেন এটা ভুলে না যাই। এরপরে 2008 সালের নির্বাচন হলো, সেই নির্বাচনে ভারতের সাথে চুক্তি মোতাবেক হাসিনাকে নির্বাচনে জয়লাভ করানো হলো, বিপুল বিজয় করানো হলো। এবং এই বিজয়ে আরেকজন সামরিক কর্মকর্তা এখানে ভূমিকা রেখেছিলেন, তার নাম বলা আবশ্যক। তিনি বর্তমানে সম্ভবত পলাতক লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ। লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ এটার সাথে জড়িত ছিলেন 2008 সালের নির্বাচনের সাথে। এরপরে হলো 2009 সালের বিডিআর ম্যাসাকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা আমার সাথে দ্বিমত করতে পারেন, বিডিআর ম্যাসাকারের মাধ্যমে ভারত এবং আওয়ামী লীগ তারা বিডিআরের সৈনিকদের ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর মরাল ভেঙে দিতে সক্ষম হয়েছিল। পরবর্তী 15 বছর যে ফ্যাসিবাদী শাসন আমরা দেখেছি এবং সেনাবাহিনী চুপচাপ বসে ফ্যাসিবাদী শাসন দেখেছে, তার মূলে ছিল বিডিআর ম্যাসাকার। আমি বিশ্বাস করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন গবেষক হিসেবে, বিডিআর ম্যাসাকার না হলে বাংলাদেশ সেনাবাহিনী 15 বছরের ফ্যাসিবাদী ইন্ডিয়ার দালাল শাসন বরদাস্ত করতো না। বরদাস্ত করেছে শুধুমাত্র বিডিআর ম্যাসাকারের কারণে। কাজে বিডিআর ম্যাসাকারের প্রকৃত বিচার হওয়া আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি কথা বলা আবশ্যক, বিডিআর ম্যাসাকারে যে বিদ্রোহ হয়েছিল বা বিদ্রোহকে উপলক্ষ করে যে ম্যাসাকার করা হয়েছিল, এই বিদ্রোহে ডাইরেক্টলি আওয়ামী লীগের হাত ছিল এবং শেখ পরিবারের হাত ছিল। তাদের প্রত্যেকের নাম এসছে, শেখ তাপসের নাম এসছে, শেখ সালিমের নাম এসছে, কিন্তু কারো বিচার হয় নাই। এবং আওয়ামী লীগের ডাইরেক্ট হাত থাকা মানে কি? তার মানে হচ্ছে এটার সাথে ভারতের হাত ছিল, কারণ আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে বাংলাদেশে কোনো পার্থক্য নাই। যা আওয়ামী লীগ তাই ভারত বাংলাদেশে। এই সময়টা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সব থেকে লজ্জার সময় 2010 থেকে 2020, কারণ বাংলাদেশ সেনাবাহিনী এই সময় একের পর এক ভুয়া নির্বাচন হতে দিয়েছে। এই সময় একের পর এক বাংলাদেশের সাথে ভারতের চুক্তি হয়েছে, একতরফা চুক্তি। বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়া হয়েছে ভারতের কাছে। সেনাবাহিনী একটা কথাও বলে নাই, বরং সেনাবাহিনীর কিছু উচ্চাকাঙ্ক্ষী অফিসার
হাসিনার সাথে হাত মিলিয়ে এটাকে ইম্পোজ করেছে। এবং সেই সময় যিনি আর্মি চিফ ছিলেন জেনারেল আজিজ, জেনারেল আজিজের সাথে তার এক বন্ধু লন্ডনে যে থাকে কর্নেল শহীদ, তার সাথে কথোপকথনে আমরা দেখেছি যে জেনারেল আজিজ কর্নেল শহীদকে বলছেন, সিটিং আর্মি চিফ, যে তারেক সিদ্দিকী সবগুলি গুম খুনের জন্য দায়ী, এবং তিনি ইঙ্গিত দিচ্ছেন যে এই গুম খুনের নির্দেশ আসছে কার কাছ থেকে? শেখ হাসিনার কাছ থেকে। অর্থাৎ আর্মি চিফ, সিটিং আর্মি চিফ, তিনি বলছেন যে অবৈধ প্রাইম মিনিস্টার নিজে গুম খুনের নির্দেশ দিচ্ছেন, এবং এগুলি ইমপ্লিমেন্ট করছে কে? ইমপ্লিমেন্ট করছে এখন যিনি জেলে আছেন মেজর জেনারেল জিয়া, এবং এটা করাচ্ছে মেজর জেনারেল তারেক সিদ্দিকী। এবং এই অবস্থার মধ্যে 2020 সালে আমরা দেখেছি বেনজির আহমেদ এবং র্যাবের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিল। অবস্থার এতটাই অবনতি হয়েছিল বাংলাদেশের এই পিরিয়ডে যে একজন রিটায়ার্ড মেজর জেনারেল তিনি মিডিয়াতে বলেছেন যে বাংলাদেশের সেনাপ্রধান ভারতের নির্দেশে সিলেক্টেড হয়। তিনি বলেছিলেন, আমার এখনো মনে আছে, কোট অ্যান্ড কোট, দিল্লির নির্দেশ ছাড়া বাংলাদেশে কোনো সেনাপ্রধান নিয়োগ হয় না। একজন সেনাবাহিনী বলেছিলেন এই কথা। তাহলে বাংলাদেশের অবস্থার অবনতি, কতটা অবনতি হয়েছিল বাংলাদেশের, যে এই দেশের সেনাপ্রধান দিল্লি থেকে নির্ধারিত হতো। এটাই বাংলাদেশের ইতিহাস। এখন কিভাবে করব? আমরা চাচ্ছি যে আর যেন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের তৈরি না হয়, আর যেন শেখ হাসিনার মতো নতুন কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের ক্ষমতায় না আসে, আর যেন কেউ সেনাবাহিনীকে ব্যবহার না করে। এটাই তো আমরা চাচ্ছি। তাহলে এটা চাইতে গেলে আমাদের সংস্কার দুই জায়গায় করতে হবে। শুধুমাত্র সেনাবাহিনীর সংস্কার করে এটার সলিউশন হবে না। কারণ সেনাবাহিনী সংস্কার হলে আপনারা ঠিক আছে আভ্যন্তরীণ সংস্কার করলেন, কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার হলো না, তাহলে দেখবেন আপনারা না চাইলেও রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যাবেন। রাজনীতিবিদরা আবার আপনাদেরকে ব্যবহার করবে। এবার আমি আসব রাষ্ট্রীয় সংস্কার। এই সমস্ত সংস্কার মূল্যহীন যদি আমরা রাষ্ট্রের সংস্কার না করি। রাষ্ট্র যদি বর্তমান অবস্থায় রেখে দেই, সেনাবাহিনীর সংস্কার করে কোনো লাভ নাই। কারণ রাষ্ট্রের বর্তমান অবস্থায় শেখ হাসিনা কেমন করে ব্যবহার করলেন সেনাবাহিনীকে? তিনি কেন ব্যবহার করলেন? ব্যবহার করলেন তিনি যাতে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারেন। 5 বছরের ক্ষমতা 15 বছরে টেনে নিয়ে গেছেন, পারলে 20 বছর থাকতেন বর্তমান রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে। কাজেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দরকার। সরকারের বিভিন্ন সংস্থা থেকে আমাকে গত 5 মাসে বহুবার টেলিফোন করে বলা হয়েছে তাদের কাছে গিয়ে বাংলাদেশের সংস্কার প্রস্তাব দেওয়ার জন্য। আমি যাই নাই। এই প্রথম আমি মনে করেছি রাওয়া ক্লাব ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম যেখানে আমি সংস্কার প্রস্তাব দিতে পারি। কারণ রাষ্ট্র পরিচালনায় জনগণের সাথে সশস্ত্র বাহিনীর ভয়েস থাকতে হবে। এই জন্য আমি মনে করেছি রাওয়া ক্লাব ইজ দ্য বেস্ট প্লেস যেখানে আমি এই র্যাডিক্যাল আইডিয়াগুলো আপনাদের জন্য দিতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা এতক্ষণ ধরে আমার বক্তব্য শুনেছেন ধৈর্য ধরে।